তার বক্তব্য শোনার পর মনে হলো তিনি কিঞ্চিত উত্তেজনায় ভুগছেন, উত্তেজিত হয়ে পড়েছেন বা অস্থির। এর কারণ হলো আমি তাকে বা তার সরকারকে ইঙ্গিত করে একটা সিঙ্গেল কথা বলিনি, আমি কথাগুলো একাডেমিক কথাবার্তা বলেছি। একাডেমিক কথার প্রথম যেটা ছিল যে পিপলস রিপাবলিক আর ডেমোক্রেটিক রিপাবলিক। যখন পিপলস রিপাবলিক হয়, সেই পিপলস রিপাবলিক হলো জাস্ট লাইক চায়না। সেক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি করার বাধ্যবাধকতা সরকারের থাকে। সরকার পরিচালনা করে, তারা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না। তো কর্মকাণ্ড জনগণের কল্যাণে হতে হবে এবং জনগণ আপনার সব বিষয়, কেবলমাত্র সামরিক বিষয়াদি ছাড়া প্রত্যেকটা বিষয় আপনার কাছে জবাবদিহি চাইবে, মানে জবাব চাইবে এবং আপনি করতে বাধ্য। এখন আপনি আমাদের দেশে যে সরকার ব্যবস্থা চলছে, এই সরকার ব্যবস্থাকে আমি শুধু প্রশ্ন রাখতে চাই যে তাদেরকে নির্বাচিত কে করেছে, কিভাবে করেছে, তারা যে জবাবদিহি করছেন কাদেরকে আপনি উত্তেজিত হন। আপনি যদি আমাকে বিএনপির মির্জা ফখরুলের মতো মনে করেন, আমি কিন্তু আপনাকে কোনো অবস্থাতেই, আমার ভাই ডক্টর মুরাদকে আমি কোনো অবস্থাতেই আমি আমার আর এক ভাই উবায়দুল কাদের সাহেবের কথা বলবো না যে তিনি উবায়দুল কাদের ভাষায় কথা বলেন, তো তিনি তার মতো করে কথা বলেন। আর দ্বিতীয়ত ব্যাপার হলো, আমি আওয়ামী লীগের মনোনয়ন না পেলে, আমি সেই দল থেকে নির্বাচিত না হলে আমি হয়তো আজকের এই পর্যায়ে আমার আশা হতো না। এটা একেবারে সত্য কথা এবং আমি যতদিন জীবিত থাকবো আমি এটা অন্তরস্থল থেকে স্বীকার করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে রাজনীতির একটা পারিবারিক ধারা থাকে। আমি হয়তো অবস্থার প্রেক্ষাপটে বা পরিস্থিতির কারণে বিএনপিতে মনোনয়ন নিয়ে আমি নির্বাচন করেছি, কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দলের সঙ্গে যে আমার বা আমার পরিবারের যে সম্পর্ক, সেই সিন্স দ্য ইনসেপশন, সেই 54 নির্বাচন থেকে আজ অবধি আমার পারিবারিকভাবে বিএনপির সাথে আমার যে অ্যাটাচমেন্ট, আমি প্রথম, আমার পরিবারের সাথে সবার অ্যাটাচমেন্ট আওয়ামী লীগের অ্যাটাচমেন্ট। ফলে আওয়ামী লীগের অকল্যাণ হোক, আমি আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা করছি, সমালোচনা করছি, কিন্তু আওয়ামী লীগের অকল্যাণ হোক এটা আমি কখনোই চাইব না। এটা ডক্টর মুরাদকে বুঝতে হবে অন্তরস্থল থেকে। থার্ডলি হলো, যিনি তার নেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, তিনি একটা সময় আমারও নেত্রী ছিলেন এবং ডক্টর মুরাদ খুব ভালো করে জানেন যে তিনি তখন আমাকে বা সরকারের যে রানিং মেট, বিরোধী দল, তাদের মান মর্যাদা, তাদের শক্তিমত্তা, তাদের বুদ্ধিমত্তা দেখে আপনি বুঝতে পারবেন। এখন আপনি নিজেকে যতই শক্তিশালী মনে করেন না কেন, আমাদের সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, তাকে আপনাকে পোর্টফোলিওতে আনতে হবে, মানচিত্রে আনতে হবে এবং তার উপরে নির্ভর করে, তার সমস্ত কিছুর নির্ভর করে আপনি যেহেতু নিজেকে পরিচয় দিচ্ছেন যে আপনি সরকার প্রধান, আপনি রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, তাহলে বিরোধী দল হিসেবে আপনি যাদেরকে স্বীকার করছেন, যাদের সাথে ফাইট করছেন, এই তাদের শক্তিমত্তার উপরে কিন্তু আপনার শক্তিমত্তা নির্ভর করবে। জনাব জাহিদ মালেক। এরপর আপনি যদি ধরেন যে এই মুহূর্তে আরেকজন মন্ত্রী আছেন ডক্টর দীপু মনি, 2 বছর বা যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে বিস্তৃতি বা তার যে অ্যাটিটিউড বা তার যে বক্তব্য, সেই দিক থেকে মনে হচ্ছে যে না, তার যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং তিনি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তৃতীয় ব্যক্তি যিনি মুখপাত্র হিসেবে আসেন, তিনি হলেন আমাদের যিনি প্রতিমন্ত্রী আজ এখানে আছেন, তার বস ডক্টর হাসান মাহমুদ। সময়ের ইতিহাস লেখা হবে, তখন কিন্তু আমাদের নাম আসবে, আমরা কিন্তু তাকে এখনো পর্যন্ত স্মরণ রাখি। আমরা সম্রাট আকবরকে স্মরণ রাখি বিকজ তার 9 জন বিখ্যাত মন্ত্রী ছিলেন, 9 জুয়েল ছিলেন এবং তারা যে লিখে গেছেন, সে আবুল ফজল থেকে শুরু করে খৈজি, টডরমল থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদেরকে দিয়ে কিন্তু আমরা আকবরকে মূল্যায়ন করি। আকবর কিন্তু এমনি এমনি মূল্যায়ন হয় না, আকবরের সাথে অনেক অনেক মহামানব মানব জাতির ইতিহাসে সম্রাট হিসেবে আসছে, কিন্তু তার যে সঙ্গী সাথীর কারণে কিন্তু হি ইজ গ্লোরিফাইড। একইভাবে যদি আমি হর্ষবর্ধনের কথা চিন্তা করি, আমি যদি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের কথা চিন্তা করি, আমি যদি সমুদ্রগুপ্তের কথা, যে ইতিহাস বিখ্যাত যে রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, সম্রাট ছিলেন, সবারই একটা শক্তিশালী মন্ত্রিপরিষদ ছিল, তাদের সঙ্গী ছিল, সাথী ছিল এবং তাদের যারা চাকর বাকর ছিল, এমনকি যারা ঘোড়া চালাতো, রথ চালাতো, তারাও বিখ্যাত। আপনি চিন্তা করেন যে আমরা কৃষ্ণ কি ছিলেন? তিনি একজন রথ চালক ছিলেন, ঘোড়ার বাহক ছিলেন, যাদের সেনাপতি, অর্থাৎ যারা মহাভারতের যে পক্ষ জয়ী হয়েছিল সেই পক্ষের যিনি সেনাপতি ছিলেন, তার রথের পরিচালক ছিলেন কৃষ্ণ, তিনি দেবতা। তা আপনি বুঝেন যে রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের আচার আচরণ, চাল চলন, শিক্ষার দিকে সব কিছু। এখন বর্তমানে যারা ক্ষমতার কেন্দ্রে রয়েছেন, আপনি বুকে হাত দিয়ে নিজে বলেন,
মন্ত্রী মহোদয় বুকে আমি যারা আছি আমরা কয়জন বিশ্বাস করি, কয়জন শ্রদ্ধা করি, কয়জন তাদের কথা অনুসরণ করে অবস্থা চলছে যে কোনো কিছু হচ্ছে। আপনি চিন্তা করেন যে এত সুন্দর একটা ভালো উদ্যোগ, সেটা হলো মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এত গরিব মানুষকে এতগুলো ঘর দিলেন। এটি এশিয়াতে অন্য কোনো দেশে হয়নি, এমনকি সাউথ কোরিয়াতে হয়নি, এমন মানে নর্থ কোরিয়াতে হয়নি, যেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র। চায়নাতে আসুন, কিন্তু তার যদি সঙ্গী সাথীগুলো তারা যদি গণসম্পৃক্ত না হন, জনপ্রতিনিধি না হন, জনগণের মধ্যে তাদের যদি সেটা না হয়, তাহলে কিন্তু এই যে এখন যে জিনিসগুলো হচ্ছে ঠিক সেম জিনিস হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী তার নিজের কষ্ট করে বলতে হচ্ছে যে এই তার দলের লোকজন অস্ত্র নিয়ে মসজিদে যায় ফুটানি দেখানোর জন্য। মসজিদে কি বডিগার্ড নিয়ে যেতে হয়নি? কিন্তু একটা প্রধানমন্ত্রী কতটা অসহায় হলে এই কথাগুলো বলেন? একজন প্রধানমন্ত্রী কতটা অসহায় হলে বলেন যে তোমরা ভিক্ষুকের চাল চুরি করে খাবে, সে রাস্তায় ভিক্ষা করতে পারো না? এ তো বঙ্গবন্ধু যে অসহায় হয়ে পড়েছিলেন তার সে তো উনি সেই অসহায়ভাবে কথাবার্তা এই কথাগুলো উনি বলছেন। এরপরে তিনি এই যে তার ঘর যাওয়ার পরে তিনি যেভাবে সরকারি কর্মকর্তাদের ফাইল 1% প্রধানমন্ত্রীর দপ্তরে যায়, সত্যিকার অর্থে 1% প্রধানমন্ত্রীর দপ্তরে যায়, এবং প্রধানমন্ত্রী যদি সেই জিনিসটা দেখেন, উনি যে কষ্ট পাবেন যে এই গরিব দেশের অসহায় মানুষের উপরে ট্যাক্স ধারণ করে তাদের টাকা দিয়ে এই যে সরকারি কর্মকর্তাদের বেতন 3 গুণ 4 গুণ যেভাবে তিনি বৃদ্ধি করেছেন, যেভাবে তিনি একটার পর একটা তাদেরকে বোনাস দিয়েছেন, বৈশাখী ভাতা দিয়েছেন, এ বদমাইশরা কি করে এত দুর্নীতি করে। তো এই জিনিসগুলো যদি উনি দেখেন, তো এই জিনিসটা কি হচ্ছে, ইস্তেলার 13 সনের শেষের দিকে 14 সনের নির্বাচন হলো, তখন আমার কাছে মনে হলো আওয়ামী লীগের সেই চরিত্রটা থাকছে না। ফলে আমি কিন্তু তো এখন আমি দূরে আছি, আমি এদেশের বিএনপি করি, যা কিছুই করি না কেন, কিন্তু তার বাইরে তো আমি এদেশের একজন নাগরিক। তার বাইরে এই আওয়ামী লীগের জন্য আমার রক্ত ঝরেছে, এই শেখ হাসিনার জন্য